উঁচু উঁচু দেওয়াল, বিশালাকার সিংহ দরজা, উঁচু বুর্জ, ভয়ঙ্কর খাদ। শত্রুপক্ষের আচমকা হামলা থেকে সম্পত্তি ও প্রজাদের বাঁচাতে একসময় তৈরি হয়েছিল এক নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া আজব এক কেল্লা। কিন্তু এখন সেসব নির্জন, শান্ত, বলা ভালো এক ভৌতিক কেল্লায় পরিণত হয়েছে। পৌরাণিক গ্রন্থে বেশ কয়েক প্রকার দুর্গ বা কেল্লার বিস্তারিত বর্ণনা রয়েছে। তার মধ্যে অন্যতম চারটি: ধনব দুর্গ, মরুভূমিতে তৈরি দুর্গ; মহি দুর্গ, মাটি দিয়ে বানানো দুর্গ; জল দুর্গ, জলের মধ্যে তৈরি দুর্গ; গিরি দুর্গ, পাহাড়ে গড়ে তোলা দুর্গ। ঔরঙ্গাবাদ থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে দৌলতাবাদ। খ্রিস্টপূর্বাব্দের অনেক আগে থেকেই এই অঞ্চল ঋষিমুনিদের তপভূমি বলে পরিচিত ছিল। ফলে এই অঞ্চলকে দেবতাদের নিবাস বা দেবগিরি বলা হতো। এরপরেই আসে সম্রাট অশোকের সময়কাল। সর্বধর্ম সমন্বয়ে এই পর্বতমালা তাদের মন্ত্রে গমগম করে উঠত। দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণে যখন সাতবাহন সাম্রাজ্যের স্থাপন হয়, তখন এই দেবগিরি তাদের সিংহদরজায় পরিণত হয়। কয়েক দশক পরে সাতবাহন সাম্রাজ্যের ইতিহাসে নানা উত্থান পতন দেখা দেয়। দক্ষিণাপথ বেশ কয়েকটি রাজ্যে পরিণত হয়। একাদশ শতকে চালুক্যরা দুর্বল হয়ে পড়ে, আর কল্যাণ রাজ্য তিনটি ভাগে বিভক্ত হয়। যাদবদের দখলে যায় দেবগিরি, কাকতীয়দের দখলে ওয়ারাঙ্গল এবং হোয়সালাদের দখলে দ্বার সমুদ্র। যাদবেরা সেন দেশকে নিজেদের রাজ্য বানায় এবং পঞ্চম ভিল্লম 1187 সালে দেবগিরিকে নিজেদের রাজধানী তৈরি করে। তখন থেকেই এখানকার যাদবরা দেবগিরি যাদব বলে পরিচিত হতে থাকে। দেবগিরি পর্বতে এক অদ্ভুত রহস্য ভরা দুর্গের নির্মাণ করেন পঞ্চম ভিল্লম। পাহাড়ের চারপাশে অভেদ্য খাদ, তারই মাঝে কুর্ম বা কচ্ছপের আকারে তৈরি দুর্গ। পুরোটাই একটি পাহাড়কে কেটে। 150 ফুট উঁচু দেওয়াল এতটাই খাড়াই ও মসৃণ করা হয় যে শত্রুপক্ষের তরফে এই দেওয়াল পার করা ছিল অসম্ভব। এই দেওয়ালের মাঝেই রয়েছে 70 ফুট চওড়া ও 80 ফুট গভীর ভয়ঙ্কর খাদ। শত্রুপক্ষ যদি কখনো এই খাদ পেরিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করার চেষ্টা চালাতো, তাহলে তাদের স্বাগত জানাতো বড় বড় ক্ষুধার্ত কুমির। এই কেল্লার দরজায় দেখা যায় বড় বড় কাঁটাওয়ালা বর্ম, অর্থাৎ হাতির মাধ্যমে দরজা ভাঙার চেষ্টা হলে বিস্তর আঘাত পেত হাতি। প্রধান দরজা পার করলেই সামনে বড় দেওয়াল, আর ঠিক তারই ডান পাশে রয়েছে আরো একটি বড় দরজা। স্থাপত্যটি এমনভাবে করা হয়েছে, প্রথম দরজা হাতি বা বরকন্দাজ ভাঙতে পারলেও দ্বিতীয় দরজা ভাঙা অসম্ভব। কারণ ধাক্কা দেওয়ার জন্য যতটুকু জায়গা দরকার সেটিও রাখা হয়নি। এরপরেই দেখা যায় অভ্যন্তরে যাওয়ার রাস্তা, ছোট সিঁড়ি এবং উঁচু চড়াই। দুর্গের চূড়ায় পৌঁছতে হলে শত্রুপক্ষকে পার করতে হতো একটি সুড়ঙ্গ পথ। এই পথকে এড়ানোর কোনো উপায় ছিল না। আর এই সুড়ঙ্গ এতটাই অন্ধকার যে সেখানে ক্ষীণ আলোতে দূরস্থ নিজের হাত দেখাই দুষ্কর। সুড়ঙ্গ পথটিও তৈরি করা হয়েছিল অনেকটাই ধাঁধার মতো। অন্ধকারের মধ্যে সিপাহীদের লুকিয়ে রাখার ব্যবস্থা ছিল। সুড়ঙ্গের মধ্যে রয়েছে এক নকল রাস্তা, বলা ভালো ওয়ান ওয়ে ট্রাফিক। যে এই ফাঁদে একবার পা দেবে সে সুড়ঙ্গের মধ্যে সারা জীবনের মতো চক্কর কাটতে থাকবে। আর সুড়ঙ্গের মধ্যেই রয়েছে এক লুকোনো ঘুলঘুলি। অন্ধকারে ফেঁসে যাওয়া শত্রুদের খতম করে ওই ঘুলঘুলি দিয়ে গভীর খাদে ছুঁড়ে ফেলা হতো। সুড়ঙ্গের শেষ পর্বে রয়েছে একটি কাঠের পাতাল দরজা। এই পথ শত্রুপক্ষদের পক্ষে আরো একটি ফাঁদ। এই পথেই পুরো সুড়ঙ্গে ধোঁয়া ছাড়া হতো এবং শত্রুপক্ষ দম বন্ধ হয়ে মারা পড়ত।
কেল্লা তৈরির সময় বাস্তুকারদের যেটা মাথায় রাখতে হতো তা হলো জলের সোর্স। এই কেল্লাতেও দুটি জলের স্রোত দেখা যায়। অত্যন্ত দক্ষতার সঙ্গে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই দুটি জলাশয়, 400 এবং 600 ফুট উঁচুতে, যদিও সেই রাস্তা বর্তমানে বন্ধ। এখান থেকে শুরু হয় এই কেল্লার আরও একটি পর্ব। 635টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, যেখান থেকে দূর দূরান্ত পর্যন্ত নজর রাখা যেত। এক জটিল স্থাপত্যের উপর ভিত্তি করে চূড়ান্ত সুরক্ষা মোড়কে তৈরি করা হয়েছিল এই কেল্লা। তা কি শুধু কেল্লার চূড়োয় পৌঁছানোর জন্য, নাকি আরও কিছু রহস্য ছিল এই দুর্গ নির্মাণে, যা বাস্তুকার হয়তো রাজা ভিল্লামকেই বলেছিলেন, আর সেই রহস্যের উত্তর এখনো অধরা। 1209 সালে গদিতে বসলেন সিংহর এবং উনি দক্ষিণের মধ্য ও পশ্চিম অঞ্চল নিজের দখলে নেন। এই সময় এই দুর্গ শিল্পকলা ও বিদ্যাচর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়। ভাস্করাচার্যের নাতি চাঁদদেব এখানেই জ্যোতির্বিজ্ঞানের চর্চা শুরু করেন। সেই সময় বিশিষ্ট হিন্দুস্তানি সঙ্গীতের স্তম্ভ সারঙ্গদেব রচনা করেন সঙ্গীত রত্নাকর। সেই পুস্তকেই রয়েছে রাজা সিংহরের ভাষ্য। 1264 খ্রিস্টাব্দ সিংহরের পৌত্র কৃষ্ণ বা কন্নড় সিংহাসনে বসেন। রাজা কন্নড় কলা ও বিদ্যাচর্চাকে শিখরে পৌঁছানোর চেষ্টা করেন। এই সময় রচনা হয় ধ্রুপদী সাহিত্য বেদান্ত কল্পতরু এবং জলহনের রচনা শুক্তি মুক্তাবলী। কৃষ্ণের পরেই এই রাজ্য শাসন করেন তার ছোট ভাই মহাদেব। এই সময় সৈনিকের গতিবিধিতে জোর দেওয়া হয়। 1289 খ্রিস্টাব্দ নাগাদ কৃষ্ণের পুত্র রামচন্দ্র দেবের আমলে সেনা গতিবিধি আরও বাড়ানো হয়। রাজা রামচন্দ্র দেবের আমলে আচার্য হিমাদ্রি একজন দক্ষ মন্ত্রী ছিলেন না, একজন বিদ্বান ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। চতুর্বর্গ চিন্তামণি তাঁরই রচনা, এমনকি মণিলিপির জন্মদাতাও তিনি। একটা সময় আসে রাজা রামচন্দ্রদেব আধ্যাত্ম পথে আকৃষ্ট হন। অধিকাংশ সময় পুজো পাঠ এবং বিদ্বানদের সঙ্গেই থাকতেন তিনি। সন্ত জ্ঞানেশ্বরকে তিনি কার্যত রাজগুরু মনে করতেন। 1294 খ্রিস্টাব্দ দেবগিরির বুকে এক অন্ধকার নেমে এলো। দিল্লি সুলতান জালালউদ্দিন ফিরোজের ভাইপো আলাউদ্দিন খিলজিকে দক্ষিণে আসা আটকানো গেল না। দুর্গের চারপাশে তুর্কি সেনা 25 দিন ধরে ঘিরে রাখে। পড়শি রাজ্য থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না। ওয়ারাঙ্গল থেকে প্রতাপ রুদ্রদেব ও দ্বার সমুদ্র থেকে বীর বল্লাল সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। অন্যদিকে দুর্গের অন্ন ভাণ্ডারও তখনও খালি। দুর্গের অন্দরে আক্রমণ শানাতে পারেনি তুর্কি বাহিনী, কারণ তা ছিল অভেদ্য, অজেয়। কিন্তু অপর্যাপ্ত রসদের জেরে দুর্গের ভিতর তখন ত্রাহি ত্রাহি রব। অগত্যা রাজা রামচন্দ্রদেব 100 মণ সোনা জহরত দিয়ে সন্ধি করতে বাধ্য হন। খিলজির প্রভুত্ব স্বীকার করতে বাধ্য হন। 1309 খ্রিস্টাব্দ রাজা রামচন্দ্রদেবের মৃত্যুর পর সিংহাসনে বসেন শঙ্করদেব। তিনি খিলজির প্রভুত্ব মানতে অস্বীকার করেন, কর দেওয়া বন্ধ করেন। 1312 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের প্রধান সেনাপতি মালিক নায়েক কফুর এই চাপা বিদ্রোহকে খতম করে দেয়, আর এখান থেকে 1000 উটের মাধ্যমে সোনা দানা হিরে জহরত নিয়ে যান। শঙ্করদেবের পর তার বোনের স্বামী হরপাল দেব খিলজি সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু 1318 খ্রিস্টাব্দে এই বিদ্রোহকেও শেষ করে দেওয়া হয়। আর এখানেই শেষ হয় যাদব বংশের শেষ লড়াই। এরপরেই বিস্তীর্ণ এলাকায় এক অসহায়তার কালো অন্ধকার নেমে আসে। প্রজারা উদাসীন হয়ে ওঠে। 1320 খ্রিস্টাব্দে খিলজি বংশ শেষ হয়। দিল্লি দখল করে তুগলক। দিল্লির পালাবদলের সঙ্গে তুগলকদের হাতে চলে আসে পুরো দক্ষিণ। মোহাম্মদ বিন তুগলক যখন সিংহাসনে বসেন, দিল্লি থেকে রাজধানী সরিয়ে নিয়ে আসেন এই দেবগিরিতে। তেরোশো 27 খ্রিস্টাব্দ এই সময় দেবগিরি তুগলকি সিদ্ধান্তে দৌলতাবাদে পরিণত হয়।
পুরো কেল্লা জুড়ে আরও একটি প্রাচীর গড়ে তোলা হয়। পুরো এলাকা প্রাচীর বুর্জ বানিয়ে আগাগোড়া শহর তৈরি করা হয়। এত কিছুর পরেও মোহাম্মদ বিন তুগলকের স্বপ্ন সফল হয়নি। দেবগিরিকে স্থায়ী রাজধানী বানাতে পারেননি তিনি। দক্ষিণের আমির উমরাহরা বিদ্রোহ শুরু করেন। তার বড় প্রমাণ এখানকার মিনার। 1347 খ্রিস্টাব্দ আব্দুল মুজফর আলাউদ্দিন বাহমনি রাজ্য স্থাপনা করেন, কিন্তু দেবগিরির পরিবর্তে গুলবার্গাতে রাজধানী স্থাপন হয় বাহমনিদের। 1499 খ্রিস্টাব্দে জুন্নারের গভর্নর মালিক আহমেদ শাহ আহমেদনগরে শেখ নিজাম শাহী শাসনের প্রবর্তন করেন। সেই সঙ্গে দৌলতাবাদ দুর্গ দখল করে নেন। 1605 খ্রিস্টাব্দে কিছু সময়ের জন্য দৌলতাবাদকে নিজাম শাহী রাজ্যের রাজধানী বানানো হয়। 1633 শাহজাহানের শাসনকালে 4 মাস ঘেরাবন্দির পর কেল্লায় জয় ছিনিয়ে নেয় মুঘল। নিজাম শাহী শাসন ব্যবস্থা শেষ হয় এখানেই। তবে এই দুর্গে যতই পালাবদলের ইতিহাস হোক না কেন, কেল্লা বরাবরই অজেয় ছিল। পরিস্থিতি শিকারে রাজা সুলতানেরা বিপক্ষের কাছে হার স্বীকার করেছে ঠিকই, তবে প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস তৈরি করতে দেয়নি। সেক্ষেত্রে বলা যায় রাজা ভিল্লামের স্বপ্ন কখনো ভাঙেনি। মোগল আমলে এই দুর্গের ভিতর বেশ কিছু নির্মাণ করা হয়। ঔরঙ্গজেবের আমলে তৈরি হয় চিনি মহল। মারাঠা বীর শিবাজির পুত্র সম্ভাজিকে লুকিয়ে রাখার জন্য এই মহলকে বন্দীগৃহ হিসেবে ব্যবহার করা হয়েছিল। দুর্গের সুরক্ষার জন্য বেশ কিছু জায়গায় কামানও বসানো হয়। দেবগিরি দুর্গ পালাবদলের সঙ্গে যারই দখলে যাক কেউই চিরকালীন করায়ত্ত করতে পারেনি। তবে সময়ের সঙ্গে মোগল আমলের শেষের দিকে বা ব্রিটিশ শাসনকালে এই দুর্গকে আর সেভাবে ব্যবহার করা হয়নি, প্রায় ভুলে যাওয়া হয়েছে। তবে এই দুর্গের মধ্যে পাওয়া শিল্পকলা এখনো বুঝিয়ে দেয় কি বিশাল ঐশ্বর্য, বৈভবের ধারক ছিল দেবগিরি, অধুনা দৌলতাবাদ। কেমন লাগলো আজকের পর্ব লিখে জানান কমেন্ট বক্সে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে হিট করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।